নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতিনিবাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও ফিরে এলাম আমাদের প্রতিনিবাদের ঘরে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা সাহিত্য জগতের, শুধু ত্রিপুরা নয়, উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ, আমাদের পশ্চিমবাংলার যে বাংলা সাহিত্য আছে, বাংলা সাহিত্যের একজন নক্ষত্র শ্রীমতী নিয়তি রায় বর্মন মহোদয়া, যিনি লেখালেখি করেন সাহিত্য জগতে, কবি, সাহিত্যিক, লেখিকা, শিক্ষিকা এবং একজন সুবক্তা, এবং নারীদের নিয়ে অনেক সমাজসেবা উনি করে যাচ্ছেন, যেটা গোপনে করেন, যারা সম্মুখে তিনি আসতে চান না। আজকে আমাদের ঘরে নিয়ে আসছেন। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমরা প্রতিনিবাদের ঘরে। কেমন লাগছে ম্যাডাম এসে আমাদের ঘরে? ভালো লাগছে, ছিমছাম ঘর, ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা সোজাসুজি কথায় চলে যাই, আলোচনায়। ক্ষমতায়নে বর্তমান বিশ্বে নেই, ক্ষমতায়নে নারীরা আজকে কোন দিকে? নারীরা আজকাল তো এগিয়ে যাচ্ছে সর্ব বিষয়ে। নারীরা একসময় চার দেওয়ালের ভেতরে বন্দি ছিল, কিন্তু এর উত্তরণ নারীরা ঘটেছে, বলতে গেলে ঘটিয়েছেন মহান ব্যক্তিরা। এখন মহান ব্যক্তি কারা, তাদের উল্লেখ আমার করতে হয়। যেমন ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষে এই নিয়ে প্রথম কথা বলেছেন রাজা রামমোহন রায়, বাংলায় অন্তত। তারপর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রানী রাসমণি, তারপরে আমরা আরও বড় বড় লোকদের পেয়েছি, ঠাকুর পরিবার, জোড়াসাঁকো ঠাকুর পরিবার এরা। তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই সমস্ত লোকেরা যা করে গেছে, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই সমস্ত লোকেদের চেষ্টাই, তাদের সংগ্রামের ফলেই আজকে নারীরা ঘর থেকে বেরোতে পেরেছে। অথবা আগে কি বলা হতো যে নারীদের স্কুলে পাঠাবে না, বাচ্চা মেয়েদের স্কুলে পাঠাবে না, ছেলেকে পাঠাবে কিন্তু মেয়েকে স্কুলে পাঠাবে না। তো মেয়েরা ঘরে থাকবে, তো লেখাপড়া করলে কি হবে, মেয়েরা যদি লেখাপড়া করে তাহলে স্বামী মারা যায়, এই ধরনের কথা বলা হতো। বা মেয়েরা কোনো লেখালেখি করতে পারবে না, এমনও আমরা শুনেছি যে অনেক মেয়েরা রান্না করতে করতে, আগে তো রান্না হতো লাকড়ি দিয়ে, কাজেই এই যে কয়লা থাকতো, কয়লা দিয়ে, অর্থাৎ কালো, এই কয়লা দিয়ে রান্নার উনানের সামনে রান্না করতে করতে অনেকে অ আ ক খ লিখতো, আবার এগুলি রান্নার শেষে এগুলি মুছে ফেলতো, জল দিয়ে, মাটি দিয়ে, গোবর দিয়ে এগুলি লেপে এগুলিকে মুছে ফেলতো। তো এরকম ঘটনার কথা বললে তো আরও আছে। যেমন আশাপূর্ণা দেবীর কথা বলি। আশাপূর্ণা দেবীর যে ঠাকুমা ছিলেন অত্যন্ত ব্যাকডেটেড, মানে একদমই মেয়েদের পড়াশোনা তিনি পছন্দ করতেন না, কিন্তু ওনার মা এবং বাবা কিন্তু পড়াশোনার পক্ষে ছিলেন, নারী শিক্ষার পক্ষে ছিলেন। তারা সাহিত্য ভালোবাসতেন, নানা রকম বই ঘরে আসতো। তো বাড়িতে টিচার এসে পড়াচ্ছেন ভাইদের, কিন্তু আশাপূর্ণাকে তো এখানে ডাকা হচ্ছে না। তো ও করেছে কি, গিয়ে দেখছে, ও পাশে দাঁড়িয়ে কি দেখছে, ও আ কখগুলি দেখছে, ও আ কখ কখ এগুলি দেখছে, বইয়ের মধ্যে কীরকমভাবে আছে, কারণ ছোটোদের বইতে একটু বড় বড় করে লেখা থাকে। উনি এগুলি লক্ষ্য করলেন এবং উনি এগুলি লিখতে শুরু করলেন উল্টো। ও আ কখ যেভাবে আছে ঠিক উল্টো দিক থেকে লেখলে যেমন হয়, ঠিক সেরকমভাবে তিনি লেখা শুরু করলেন। তারপরে ওনার মা হঠাৎ করে দেখলেন, আরে ও তো দেখে উল্টো ও আ কখ লিখছে, ওকে এখন করে তারপরে ওকে এগুলি ধরিয়ে দিলেন আর কি, যে এইভাবে করতো। কিন্তু ওনাকে কোনো মতেই স্কুলে পাঠানো হয়নি। ওনার যা শিক্ষা বাড়িতে শেখা, বাড়িতে কিন্তু উনি অত্যন্ত বই ভালোবাসতেন এবং বই নিয়ে একটু ডান পিঠে প্রকৃতিরই ছিলেন ছোটোবেলা। তো ওনার মা করতেন কি, ওনাকে বই দিয়ে জানলার চাতালের মধ্যে বসিয়ে রাখলেন, উনি এই বই নিয়ে নাড়াচাড়া করতেন, বই পড়তেন। এইভাবে সে কোথায় চলে গেল। তো একসময় তো ওনার বইয়ের কথা আমরা সবাই জানি, কত বই তিনি লিখেছেন। তারপর ওনার বই থেকে কত সিনেমা তৈরি হয়েছে, এবং শেষ দিকে অনেক পুরস্কার তো পেয়েছেনই। শেষ দিকে ওনাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হতো বক্তৃতা করার জন্য। এরকম অবস্থা, বা এরকম নারীর সংখ্যা কিন্তু আরও অনেক আছে। কি বলবো, আরেকজন নারীর কথা বলি, যার নাম প্রভাবতী দেবী সরস্বতী। ওনার বিয়ে হয়েছিল 11 বছর বয়সে। ওনার পিতা ছিলেন একজন উকিল ছিলেন, সরকারি উকিল।
মাও ছিলেন, আরও ভাই বোনরাও ছিল। তো 11 বছর বয়সে বিয়ে দিয়েছে। তো বিয়ে হওয়ার পরে মাকে বাবাকে ছেড়ে, পরিবার ছেড়ে শ্বশুরবাড়িতে গেছে। ওর তো মন খারাপ, কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকরা, ও সেই ব্যাকডেটেড, ওকে কিন্তু ওইরকমভাবে সমাদর করেনি বা ওর দুঃখটা ওরা ঠিক বুঝেনি। তো এরকমভাবে কয়েকদিন পরেই না, এই মানে কাছাকাছি গ্রামের মধ্যে বিয়ে হয়েছিল আর কি। তো কয়েকদিন পরে না ও ওই বাড়ি থেকে সোজা রমারম নিজের বাড়িতে চলে এলো, পথঘাট কোনো মতে চিনে বুঝে চলে এলো। তো বাপের বাড়িতে আসার পরে ও যখন চলে এলো বাপের বাড়িতে, ওর বাবাও কিন্তু কোনোদিন শ্বশুরবাড়িতে ওকে ফেরানোর আর চেষ্টা করেনি, বা শ্বশুরবাড়ি থেকেও কেউ আসেনি। বেশ এইভাবে জাস্ট বিয়ে হয়েছিল 11 বছর বয়সে। তারপরে এইভাবে কিন্তু বিয়েটা ওর ইয়ে হয়ে গেল, বেশ বিয়েটা আর ইয়ে লাগেনি, মানে আর শ্বশুরবাড়িতে আর ফিরে যায়নি, বা কোনো বাড়ি থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু এরপরে তাকে স্কুলেও ভর্তি করা হয়েছিল। বাবা আবার বদলির চাকরি, সরকারি উকিল যেহেতু, অন্যত্র উনি গেছিলেন। তো ওইখানেও পড়াশোনা করেছেন, কিন্তু ভাইয়ের পড়ার জন্য ওখান থেকেও চলে আসতে হলো, ফাইনাল পরীক্ষা দেওয়া হয়নি। তো এখানেও আমরা একটু দেখতে পাই যে একটু মা বাবাদেরও একটু মানে ছেলেদের প্রতি বেশি ইয়ে থাকে, ছেলেকে মানুষ করতেই হবে, পড়াশোনা শেখাতেই হবে, মেয়েটা না হয় একটু কমই হলো এরকম। তবুও তো উনি পড়াশোনা অনেক করতে পেরেছেন। অনেক বিদেশি রাইটারদের, ইংরেজি কবিদের কবিতা বাবার কাছে তিনি ছোটোবেলা থেকেই পড়েছেন। বাবা এমনিতে খুব ভালোবাসতেন, পড়াশোনাও ভালোবাসতেন, মেয়েকে শেখাতেন। তো এই প্রভাবতী দেবী সরস্বতী অনেক সামাজিক কাজ করেছে, পরবর্তী সময়ে শিক্ষকতাও করেছে, বা একটা স্কুল হয়তো বন্ধ হওয়ার পথে এই স্কুলটাকে তিনি আবার পুনরুজ্জীবিত করেছেন, এই ধরনের কাজ। এবং ওনার উপন্যাস বা বইয়ের সংখ্যা 300-র উপরে, এবং ওনার বহু বইয়ের কাহিনী নিয়ে সিনেমা হয়েছে, শুধু বাংলা না, বিভিন্ন ভাষায়। তো উনি এতখানি ওনার ছিল, সাহিত্যের প্রতি ছিল, শুধু সাহিত্য না, মেয়েদের স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া, এগুলি নিয়েই তিনি থাকতেন। ম্যাম, আমাদের যে লক্ষ্মীবাই সম্বন্ধে একটু বলেন। লক্ষ্মীবাই, হ্যাঁ, লক্ষ্মীবাই প্রচণ্ড লক্ষ্মীবাই, তিনি তো রাজরানী ছিলেন, এবং তিনি ছিলেন অত্যন্ত কি বলবো যে সম্পন্ন, সাহসী, এবং তিনি দেশপ্রেমী, তিনি দেশকে ভালোবাসতেন। ইংরেজরা এসেছিল, ইংরেজের সঙ্গে যুদ্ধ করতে করতে ওনার পালিত পুত্রকে পিঠে বেঁধে তিনি যুদ্ধ করেছেন এবং ইংরেজদের সঙ্গে। তো কাজে এই যে একটা ওনার মতো কি বলবো যে বীরাঙ্গনা, উনি একজন বীরাঙ্গনা নারী, দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন। কাজে উনার মতো উনি একটা দৃষ্টান্ত স্বরূপ মেয়েদের কাছে। মেয়েরা কি শুধু ঘরের ভেতরে থাকবে? মেয়ের সমান অধিকার পেতে গেলে সমান কর্তব্যও কিন্তু করতে হবে মেয়েদের, এই কথাটা খেয়াল রাখতে হবে। এখন আমাদের সংবিধানে সমান অধিকার দিয়েছে নারীদের এবং পুরুষদের, ছেলে মেয়েদের সমান অধিকার দিয়েছে, কিন্তু এই যে সমান অধিকার দিয়েছে, তাহলে সমান কর্তব্যটাও কিন্তু পাশাপাশি করতে হবে। কাজে স্বাধীনতার কাজে প্রথম দিকে কিন্তু আমাদের মেয়েদের নেওয়া হতো না, স্বাধীনতার কাজে মেয়েদের নেওয়া হতো না। বিশেষ করে বিপ্লবী কর্মকাণ্ডে বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি ছিল, এরাও কিন্তু মেয়েদের প্রথম দিকে নিত না। তো অত্যন্ত উঁচু ঘরের মেয়েরা, শিক্ষিত ঘরের মেয়েরা বা সাধারণ ঘরের মেয়েরা যারা জেদ করতো যে ছেলেরা করতে পারলে আমরা কেন করতে পারবো না, কারণ তারাও তো দেশকে ভালোবাসে। দেশ যে পরাধীন, ইংরেজরা যে দেশকে শোষণ করছে, এটা তো তাদের ভালো লাগতো না, অনেকেরই ভালো লাগতো না, কারণ যাদের দৃষ্টিভঙ্গি একটু গভীরে, শুধু স্পর্শী, এরা কিন্তু এগুলি বুঝতে পারে যে ঠিকই তো, ছেলেরা যে কাজগুলি করে এই কাজগুলি আমরা তো করতে পারি বা করা উচিত। তো এরকম করে বহু মেয়ে কিন্তু স্বাধীনতা যুদ্ধে নিজেদের জড়িয়েছিলেন, সেই ইতিহাস আমাদের সবারই জানা আছে কম বেশি। ক্ষমতায়নে আমাদের নারীরা সেই খাল থেকে এখন পর্যন্ত এগিয়ে চলেছে একদম। ক্ষমতায়নে নারীরা তো অনেকটাই সমান তালে পুরুষদের সাথে, হ্যাঁ, সমান তালেই এখন টাক্কা দিয়েই চলছে। কিন্তু এর মধ্যে তো আমরা দেখি আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন, বা আরও অনেক মন্ত্রী আছেন। এখনও বর্তমান যে কেন্দ্রীয় সরকার আছে সেখানেও নারীরা আছে, কম বেশি আছে। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী আছে। এখন তাদের শাসন নিয়ে কাজ নিয়ে কিছু আমি মন্তব্য করব না, কিন্তু নারীরা আছে বা নারীরা এখন করে কি বলে সব কিছুতেই আছে। হ্যাঁ, সেই হিমালয় জয় থেকে শুরু করে হিমালয় জয় করেছে, তারপরে মহাকাশ জয় করেছে নারীরা।
আমরা জানি এখনো এক নারী মহাকাশে আছে, তার ভবিষ্যৎ কি জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। সুনিতা উইলিয়ামস, তো ওনার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে, পত্রিকায় ছবি দেখেছি, খুব কষ্ট লাগে। এরকম একজন সাহসী নারী আদৌ পৃথিবীতে ফিরে আসবে কিনা, এটা এখন একটা বড় চিন্তার বিষয়। এই আছে, আর সর্বত্র এখানে তো নারীরা আছেই, শুধু ভারতবর্ষে না, ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে যদি চিন্তা করি, ইউরোপ আমেরিকায় প্রথম কিন্তু নারীরা জেগেছে। ইউরোপ আমেরিকায় নারীরা প্রথম জেগেছে। বা এই যে রেনেসা তো প্রথম ইউরোপ আমেরিকায় হয়েছে, পরে ভারতবর্ষে হয়েছে। তো ইউরোপ আমেরিকাকেই ফলো করেছে ভারতবর্ষের নারীরা, বা ভারতবর্ষে ফলো করার মতো নারীর অভাব ছিল না। যেমন যেমন আমাদের এখানে ভারতবর্ষে যখন মেডিকেল কলেজ খোলা হলো, মেডিকেল কলেজ খোলার পরে দেখা গেলো ছেলেরা ভর্তি হয়েছে, তারা পড়াশোনা করছে, মেয়েদের ভর্তি হওয়ার সুযোগ নেই, পারমিশন নেই। কিন্তু জোর করে কেন ভর্তি হবো না? যেমন আমাদের ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি, উনি কিন্তু আমাদের দৃষ্টান্ত স্বরূপ। তিনি অনেক কষ্ট করে কিন্তু তিনি ভর্তি হয়েছেন, ছেলেরা ওনার পেছনে কম লাগেনি, ইভেন অধ্যাপকরা পর্যন্ত ওনার পেছনে লেগেছিল। তো যাই হোক, এবং শেষ পর্যন্ত কিন্তু ওনাকে সার্টিফিকেটটা পর্যন্ত দিচ্ছিল না যে উনি যে MBBS পাশ করেছেন। কিন্তু তিনি বিদেশে গেছেন, বিদেশে গিয়ে একের পর এক ডিগ্রি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডাক্তারি ডিগ্রি নিয়ে দেশে ফিরেছেন। তারপরে তিনি চাকরি পান না, চাকরি দেওয়া হচ্ছে না তাকে। তো কিন্তু তিনি কাজ করে গেছেন, কিন্তু সংগ্রামটা সাংঘাতিক একদম। নারীদের সংগ্রামটা অস্বাভাবিক কি অবস্থা। তো এটা ঠিক, সংসার থেকে শুরু হয় নারীদের। হ্যাঁ, এখন শুরু হয়েছিল, অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন দেখা যায় যে অনেক পরিবারই এক সন্তানের মধ্যে ছেলে অথবা মেয়ে হয়তো আছে, তাকে তো মেয়েকে ছেলে জ্ঞানেই এখন মা বাবারা পড়াশোনা করায়, দাঁড় করাতে চায়। তো তবুও দেখা যায় যে মেয়েরা এখনো, যেমন আগে আমরা শুনতাম যে মেয়েদের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে দেখা হতো। তো এই যে কথাটা এখনো যে পুরোপুরি মুছে গেছে তা না, কিন্তু মেয়েদের এখনো দেখি যে আমরা আরো বেশ কিছু আগের কথা বলছি, এই ত্রিপুরায় আগরতলায় একটা শিক্ষিত নারী ইঞ্জিনিয়ার চাকরি করে, এবং শুধু যে চাকরি করে ইঞ্জিনিয়ার তা না, সে খুব ভালো গান গাইতো, কিন্তু এই মেয়েটাকেও মেরে ফেলা হলো শ্বশুরবাড়িতে। এখন হয়েছে কি, একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। এখন বিয়ের পরে স্বামী স্ত্রী দুইজন, একজন পুরুষ একজন নারী, এরা কিন্তু একে অপরের পরিপূরক। এই কথাটা যদি ভাবতে না পারে দুইজনই, এই কথাটা কিন্তু ভাববে। এবং শ্বশুরবাড়িতে যারা আছেন, মানে ছেলের মা বাবা, অর্থাৎ বধূর শ্বশুর শাশুড়ি, এরাও কিন্তু এই জিনিসটা তাদের লক্ষ্য রাখা দরকার যে আমার ছেলের সংসার সুন্দর হওয়ার জন্য, আমার ছেলের জীবন ভালো থাকার জন্য এই বৌমাটিকেও আমাদের আদর যত্ন করা দরকার। এবং এই বৌমাটি আমার ঘরে এসেছে বা আমাদের ঘরে এসেছে আমাদের মেয়ে হয়ে, এটা ভাবতে হবে। বৌমাকে নিজের মেয়ের মতো ভাবতে হবে। ভাবলে দেখা যাবে যে সংসারটা সুন্দর থাকবে। এবং নিজের ছেলে মেয়ে যদি সুখী না হয়, ছেলে যদি বৌমাকে বা শাশুড়ির ইন্ধনে যদি বৌমাকে হত্যা করে ফেলে, তাহলে তো সংসারটা ভেঙে গেল। তারপরে বড় কথা, একটা মানুষের জীবন, একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়া, এটা তো চূড়ান্ত অপরাধ। কিন্তু আইনে কিন্তু বহু কিছু বলা আছে যে নারীকে কোনো রকম শারীরিক নির্যাতন, মানে স্ত্রীকে বা ঘরের যে কোনো নারীকে, যে কোনো সম্পর্কের নারীকে কোনো রকম শারীরিক নির্যাতন, তারপরে মানসিক নির্যাতন, কোনোটাই কিন্তু করা চলবে না। অর্থাৎ সমান অধিকার, সে তার অধিকার নিয়ে এখানে থাকবে। এইগুলি কিন্তু আইনে কিন্তু এগুলি আছে। তারপরেও আমরা দেখি যে যা চলছে চারদিকে, সমস্ত রাজ্যেই আছে, পাশাপাশি আমাদের রাজ্য অত্যন্ত ইদানিং যেন আরও বেশি বেড়ে গেছে এই নারী নির্যাতন এবং বধূ হত্যা, এই ব্যাপারগুলি, বা ধর্ষণ এবং গণধর্ষণ, এইগুলি যে কি দেখছি, মানে এখন আর এগুলি যেমন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এগুলি দেখতে দেখতে মানুষ বোধহয় একটু এখন অনুভূতি ভোতা হয়ে গেছে নাকি বুঝতে পারি না। সত্যি এগুলি ভাবলে তখন এতটাই খারাপ লাগে যে আমরা কি এসব থেকে বেরোতে পারবো না।
আমাদের ঘরের কন্যাকে, ঘরের বোনকে কি আমরা ইয়ে করে রাখতে পারবো না, ইয়ে দিয়ে মানে সিকিউরিটি দিয়ে, নিরাপত্তা দিয়ে রাখতে পারবো না? এগুলি নিয়ে একটু চিন্তার বিষয়ই এখন অনেকেই এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু সঙ্গে সঙ্গে থাকা কাহাতক। আরজি কর আমাদের কি দেখালো, মেয়েটি পিজি করছিল মেডিকেলে, অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিল, এগুলি যা দেখেছি পত্রিকায় বা টিভিতে যা দেখেছি, অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিল মেয়েটি। বাবা ছিলেন দর্জি, সবাই জানে এগুলি, সবাই জানে বাবা ছিলেন দর্জি, কিন্তু মেয়েটিকে পড়াতো তারা, কত একটি সন্তান, কত আদর দিয়ে ভালোবাসা দিয়ে মেয়েটিকে পড়াতো। তো মেয়েটি ইয়ের পরে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করছিল এবং আমরা সবাই জানি যে হাসপাতালগুলিকে বাঁচিয়ে রাখে জুনিয়র ডাক্তারদের অসম্ভব পরিশ্রম তারা করে, পুরো হাসপাতাল তারা দেখে, সিনিয়ররা আছে। আর এটাও আমরা জানি সমস্ত হাসপাতালে, সব জায়গার হাসপাতালে ডাক্তার ইনসাফিশিয়েন্ট, ডাক্তার নার্স যতজন থাকা দরকার ততজন থাকে না। কাজে এই অভাব হেতু কাজের কিন্তু ক্ষতি হয়, বেশি ডিউটি করতে হয়, নতুবা যারা করে তো করে, আর অনেক আছে একটু মানে ততটা বলে আমার যতটুকু করার ততটুকুই করব, এর বেশি করব না। কিন্তু এই মেয়েটি ওর নিজের যতটুকু করার কথা ছিল তার চেয়েও বেশি করতো, কারণ দেখতো যে পেশেন্টদের ইয়ে হচ্ছে, পেশেন্টদের আরও সার্ভিস দেওয়া দরকার, যে ওরা অবহেলিত হচ্ছে, এগুলি ভেবে ও মেয়েটি আরও বেশি করতো বলেও অনেকে তার প্রতি একটু ঈর্ষান্বিতও ছিল, যে কী করে সে এত কাজ করে, এত পরিশ্রম করে। এত বাধা বিপত্তির মধ্যে কিন্তু নারীরা এগিয়ে চলছে। এটা হলো আসল পুরুষের আমাদের কথা বলে যে পুরুষায়িত সমাজ, তারপরেও নারীরা এগিয়ে চলেছে পুরুষের সাথে পাঞ্জা লড়ে, একদম সমান তালে। পৃথিবীব্যাপী আমাদের দেশ নিয়ে সমস্ত পৃথিবীতে চলেছে ক্ষমতায়ন দখলের দ্বারা, পড়াশোনা, খেলাধুলা, সব দিকে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এবার ত্রিপুরা রাজ্যে চলে আসবো। আমাদের রাজ্যে সাহিত্য জগতের সেকাল একাল নিয়ে যদি একটু কথা বলেন। আচ্ছা, খুব ভালো প্রশ্ন, কারণ সাহিত্য এটা একটা মনোনিবেশের জায়গা। এখানে এই যে সাহিত্যটা, এই সাহিত্য সৃষ্টি ত্রিপুরা রাজ্যে রাজ আমল থেকেই হয়েছে। কারণ আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ্যের রাজভাষা ছিল বাংলা ছিল, এবং রাজারা ছিল অত্যন্ত গুণী। এরা প্রায় সবাই সাহিত্য ভালোবাসতেন, তারপর নানা ধরনের শিল্প ভালোবাসতেন, নাটক, গান, নাচ, এগুলি তারা ভালোবাসতেন। তো এই জিনিসগুলি এখানে অনেক আগের থেকে ছিল, যেহেতু রাজ পরিবারে এর চর্চা ছিল। যেমন এখানে প্রথমে নাম উল্লেখ করতে হয় রাজকুমারী অনঙ্গমোহিনী দেবীর কথা। রাজকুমারী অনঙ্গমোহিনী দেবী কবিতা লিখতেন, তারপর ওনার শুনেছি ম্যাডাম উনি গানও রচনা করেছেন। হ্যাঁ, কবিতা লিখতেন। তারপর এই কবিতা বই বেরিয়েছে, ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরও ওনার বই দেখেছেন, তো ওনাকে বই উপহার দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর অনঙ্গমোহিনীকে পত্র লিখেছেন, সেই পত্র আমরা পড়েছি, আমরা অনেকেই পড়েছি সেই পত্র। তাকে বলেছেন যে ভালো হয়েছে। তো এরপরে তো ওনার থেকে শুরু করে এরপরে আস্তে আস্তে রাজ অন্দরে আরও ছিল যারা নাকি কবিতা লিখতেন, সাহিত্য ভালোবাসতেন, গান চর্চা। এবং আমরা এখানে আগরতলা যেহেতু থাকি, জানি যে রাজ পরিবারের যে অনেক নারীদের সঙ্গে মানে একটু দূরের, তাদের সঙ্গে পরিচয় আছে, এবং এরা জানে এরা অনেকেই অনেক ধরনের কোয়ালিটি তাদের মধ্যে, অনেক রকমের গুণান্বিতা। যেমন গান, সেলাই, রান্না, এই ধরনের কাজে তারা পটুয়সী। তারপরে আর্ট করা। এই যে মারা গেলেন আমাদের বেশ কিছুদিন আগে 1.5 বছর আগে বোধ হয়, আমাদের যে জিষ্ণুদেব বর্মনের মা কমলপ্রভা দেবী, উনিও ছিলেন অত্যন্ত গুণের। ওনার অনেক ড্রয়িং আছে, ওনার আঁকা অনেক ড্রয়িং কিন্তু এখনও আছে। বা তিনিও নানাভাবে নিজের মত প্রকাশ করতেন, স্বাধীনতা প্রকাশ করতেন।
তারপর কোনো কিছু একটা করার ইচ্ছা হলে করতেন। তারপরে এছাড়া আমরা জানি মহারানী তুলসীবতীর কথা। মহারানী তুলসীবতী কিন্তু পড়াশোনার প্রতি ওনার খুব শ্রদ্ধা ছিল পড়াশোনার প্রতি। নিজে পড়াশোনা করতে পারেনি বলে তো ওনার ভেতরে একটা দুঃখ ছিল, এবং তিনি মেয়েদের পড়াশোনার জন্য স্কুলের কথা তিনি বলেছিলেন, বাড়িতে মানে মহারাজের কাছে এটা উত্থাপন করেছিলেন। এবং উনি যে ইয়েটা পেতেন, যে অর্থটা তিনি পেতেন, সবারই তো একটা নির্দিষ্ট একটা অর্থ পাওয়ার ব্যবস্থা রাজ পরিবারে ছিল, মানে রাজকোষ থেকে যে অর্থটা তিনি পেতেন, এটা দিয়ে তিনি স্কুল স্থাপনের কথা, যেমন এই যে মহারানী তুলসীবতী আমরা এখন দেখছি বা বহুদিন যাবৎ আমরা দেখছি, এর আগে কিন্তু খুব ছোট করে শুরু হয়েছিল, ছোট একটা ঘরে শুরু হয়েছিল। তো আস্তে আস্তে সেটা একটা বড় জায়গার মধ্যে সেটা গেল। এবং প্রথম দিকে তো মানে ছাত্রী পাওয়াই ছিল দুষ্কর। বাসে করে, বাস শুধু বাস না, ছোট্ট বাস আগে ছিল, এগুলিকে বলা হতো মুড়ির টিন। আমরাও ছোটোবেলা দেখেছি এগুলি মুড়ির টিন, ছোটো ছোটো বাস। এই মুড়ির টিন বাসের মধ্যেও আবার পর্দা দিয়ে, তারপরে একজন থাকতেন, একজন মাদার থাকতেন একজন, তিনি এসে বাচ্চাদের বাড়ি থেকে নিয়ে যেত, আবার গাড়ি থেকে নামিয়ে বাড়ি বাড়ি দিয়ে যেত। মানে রাজ পরিবার ছাড়াও শহরের মধ্যে অন্যান্য যে কিছু পরিবার ছিল, এখনের মতো তো এত পরিবার ছিল না, যে এত গিজ করা পরিবার এমন ছিল না। আমরা ছোটোবেলায় অনেক অন্যরকম দেখেছি, এখন তো দেখে 40-50 বছর পরে বা 60 বছর পরে আমরা ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুল টুলে পড়ি, তখন যে পরিস্থিতি আর এখন পরিস্থিতি তো একদম আকাশ পাতাল। তো এই রাজ পরিবারেরও অবদান আছে। তারপরে ভিএম হাসপাতালও ওনার ইয়েতে প্রথম স্থাপিত হয়েছিল মেয়েদের চিকিৎসার জন্য, এখন যেটা আইজিএম হাসপাতাল। তো এটাও হয়েছিল মহারানীর চেষ্টাতে, এটা হয়েছিল। তখন ক্রমে তো বিশাল আকার ধারণ করেছে, যে দরকার এখন সমাজের দাবি কিন্তু এমনই, বড় হাসপাতাল এগুলি দরকার। এগুলো আমাদের বর্তমান সময়ে যে আমাদের সাহিত্য জগতে নারীরা রয়েছেন, আপনিও আছেন তার মধ্যে একজন, একটু জানতে চাই আমরা বর্তমান সময়ে নারীরা যে আছেন। তো নারীরা রাজার আমল থেকেই কিন্তু রাজ প্রশাসন যতদিন ছিল, রাজ শাসন যতদিন ছিল, তখনই কিন্তু পত্রিকা এখান থেকে বের হতো, রবি পত্রিকা, তারপরে আরও নানা ধরনের সাহিত্য পত্রিকা বের হতো। তো এগুলিতে তো নারীরা লিখতো, তবে খুবই সীমিত। কিন্তু আস্তে আস্তে কিন্তু নারীরা এই প্রসঙ্গে তারা এগিয়ে এসেছে। কিন্তু আস্তে আস্তে নারীরা অনেকেই এই প্রসঙ্গে এগিয়ে এসেছে, সাহিত্য রচনার সৃষ্টি করতে থাকেন তারা। যেমন এখানে মধ্যে তো এখানে প্রথমেই বলতে হয়, আমি একজনের কথা বলি। তুলসীবতী স্কুলে একজন প্রধান শিক্ষিকা এসেছিলেন বলে তাকে আনা হয়েছিল। মহারাজি তাকে এনেছিলেন, চারুবালা দত্ত। তিনি বেথুন কলেজের ছাত্রী ছিলেন, চারুবালা দত্ত। তো চারুবালা দত্তকে আনা হলো এখানে বেথুন কলেজের ছাত্রী, একজন অত্যন্ত মেরিটোরিয়াস ছিলেন। তিনি কবিতা লিখতেন। ওনার কবিতার বই যেটা ছিল, যে ছেঁড়াফেরা আমি পেয়েছি, একসময় আমি এগুলি ওনার বই নিয়ে আমি কাজ করেছি, এবং ওনার বইটা নিবেদন, এই বইটা বর্ধিত আকারে আমি প্রকাশ করেছি সপ্তপর্ণা থেকে। আমার তো সপ্তপর্ণা নামে একটি সাহিত্য পত্রিকা যেমন আছে, তেমনি সপ্তপর্ণা প্রকাশনীও আছে। আমি প্রকাশনী থেকে অনেক বই বের করেছি। সপ্তপর্ণা তো আপনাদের একটা সাহিত্য পত্রিকা। তা সপ্তপর্ণা প্রকাশনীও আছে। তো ওই নিবেদন বইটার নাম নিবেদন, যেটা চারুবালা দত্তের লিখিত একটা কবিতার বই। তো ওনার অপ্রকাশিত কিছু কবিতা ওনার পরিবার থেকে আমি পেয়েছিলাম। এই অপ্রকাশিত কবিতা এবং ওনাকে নিয়ে কিছু লেখা সংযোজন করে একটা বই বের করেছি। বইটার নাম নিবেদন, সপ্তপর্ণা প্রকাশনী থেকে এটা বের হয়েছে। আচ্ছা, তো উনি ছাড়া এরপরে তো আমরা বিশিষ্ট জনদের আমরা পেয়েছি এখানে, যেমন সঙ্গীতেও অনেকে এগিয়ে গেছে, যেমন অপরাজিতা রায়, তারপরে কৌরবী দেববর্মন, তারপরে বিভা সেনগুপ্ত করে একজন আছেন, তিনি কলকাতা থাকেন এখন। এখানে যারা গান টান করে এরা সবাই জানে। বা উনি কিছুদিন আগেও আগরতলায় এসে গেছিলেন, মানে খুবই বয়স হয়ে গেছে এখন, উনি চলাচল করা ওনার পক্ষে খুব কঠিন। কিন্তু এই বয়সেও ওনাকে বসিয়ে দিলে তিনি অনর্গল বই খাতা না দেখে তিনি গান গেয়ে যান। রবীন্দ্র পরিষদে আমরা সে দৃশ্য আমরা দেখেছি। তো তিনি আছেন।
আর আর এই দুজন সাহিত্যিক যেমন করবীদেব বর্মন এবং অপরাজিতা রায়, এদের সাহিত্যের সঙ্গে পরিচয় আছে, এদের বইও আমার কাছে আছে। কারণ আমিও অনেক আগে, ওনারা এখন কেউই নেই, ওনাদের কাছে আমিও যেতাম। করবীদেব বর্মনের বাড়িতে গেছি, অপরাজিতা রায়ের বাড়িতে গেছি। অপরাজিতা রায়ের বাড়িতে আমার বাড়ির কাছেই, বা করবীদেব বর্মনের কাছেই, শহরেই ছিল বাড়ি। তো তখন আমি ওনাদের এখানে গেছি, ওনাদের বই আমি পেয়েছি, দেখেছি। তাদের এরা তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা পুরস্কৃত হয়েছেন তাদের মেধার জন্য, তাদের অত্যন্ত অত্যন্ত উঁচু সাহিত্যের জন্য তারা বিভিন্ন জায়গায় তারা পুরস্কৃত হয়েছেন। বা এখানে আমাদের যে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ আছে, রবীন্দ্র পরিষদে অপরাজিতা রায়ের কথা আমি অনেক শুনেছি। অপরাজিতা রায় রবীন্দ্র পরিষদে যেতেন এবং তিনি মতামত দিতেন এবং দৃঢ়ভাবে মতামত দিতেন। এখানে নারী বলে তিনি মোটেও পিছিয়ে থাকতেন না। খুব সুন্দর, এদের নাম তো বলতেই হয়। তারপরে আরেকজন ছিলেন কল্যাণী ভট্টাচার্য। কল্যাণী ভট্টাচার্যই প্রথম মহিলা প্রকাশক, অন্তত আমাদের এই ত্রিপুরা রাজ্যে। মানবী নামে একটা প্রকাশনা। হ্যাঁ, কল্যাণী ভট্টাচার্যের যে প্রকাশনা সেটার নাম মানবী প্রকাশনা, এবং মানবী নামে তিনি একটা ম্যাগাজিনও দীর্ঘদিন চালিয়ে গেছেন। তো কল্যাণীদি এখন নেই, না থাকলেও তার যারা অনুগামী আছে এরা কিন্তু এই কাজটা এখন চালিয়ে যাচ্ছে। এই মানবী সাহিত্য পত্রিকাটা কিন্তু বের হচ্ছে। তারপর ওনারও কিন্তু অনেক বই, কল্যাণীদির অনেক বই, ওনার বোধহয় 60-70টা বই আছে ওনার, বা নিজের লেখা প্লাস প্রকাশনী থেকে প্রকাশ করা, এরকম বই আছে। নিজের লেখাও অনেক আছে থেকে বের করা। তারপর আর সাহিত্য নিয়ে আরেকটা জায়গা বলতে চাই, সাহিত্যের মধ্যে তো পড়ে ছড়া, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, তারপরে গল্প, উপন্যাস। যেমন উপন্যাসে ত্রিপুরা রাজ্য একটু পিছিয়ে ছিল, কিন্তু এখন আধুনিক যারা আছে, আধুনিকদের মধ্যে অনেকেই কিন্তু প্রবন্ধ লিখেছেন। জয়া গোয়ালার নাম করতে হয়, জয়া গোয়ালাই প্রথম উপন্যাস লিখেছেন, এবং সেই যে উপন্যাস লেখা, উপন্যাসের যে বক্তব্য, গল্পের যে বক্তব্য, সেগুলো একটু অন্য ধারার। একজন চা বাগান শ্রমিকের মেয়ে হয়ে তিনি যে ধরনের লেখালেখি করেছেন, পড়াশোনা করেছেন, তিনি ক্লাসিক্যাল সাহিত্য যথেষ্ট পড়াশোনা করেছেন। আমরা শুনেছি যে, বা দেখেছি যে ওনার দাদা শিক্ষক ছিলেন এবং দাদার কাছে খুব ভালো ক্লাসিক্যাল সাহিত্য ছিল। এই সমস্ত সাহিত্য তিনি পড়তেন, এবং তা থেকে তার ভেতরে একটা বুধ জন্মেছিল। সেই বুধ থেকে ওনার সাহিত্য তিনি রচনা করেছেন। যে চা বাগানে থেকেছেন, লক্ষ্য করেছেন যে শ্রমিক শ্রেণীর মেয়েদের কি যন্ত্রণা, কি যাতনা, জীবনযাত্রাটা কতটুকু কঠিন, এগুলি তিনি বুঝতে পেরেছেন। নিজের জীবন দিয়েও তিনি বুঝতে পেরেছেন। তো সাহিত্য সমাজ আমাদের ত্রিপুরার সেকাল একালের যদি বলতে হয়, তাহলে বর্তমান সাহিত্য সমাজ অনেক এগিয়ে গেছে। আপনার মতো পরবর্তী সময় অপরাজিতা ম্যাডাম, করবী ম্যাডাম, জয়া ম্যাডাম যা ছিলেন, তাদের পরে আপনি এখনও সাহিত্য চর্চা করছেন। আপনিও তাদের সময়কার, একটু বয়সে ছোটো হলেও আপনি তাদের সময়কারী ছিলেন। সেই সময় থেকে এখন পর্যন্ত বর্তমান নারীরা অনেক এগিয়ে। আপনার কি? অবশ্যই নারীরা অনেক এগিয়ে গেছে। এখন সাহিত্যে নারীরা অনেক এগিয়ে গেছে, এবং অনেক লিটল ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকা বের হচ্ছে, মেয়েরা বের করছে। মেয়েরা প্রচুর, পুরুষরা তো করছেই, পাশাপাশি মেয়েরাও টাক্কা দিয়ে চলছে। মেয়েরা কিন্তু অনেক সাহিত্য পত্রিকা, লেখালেখি এগুলি করছে। তারপরে অনেকে উপন্যাস লিখছেন, অনেক কিছু আছে। এবং এছাড়া এই যে সাহিত্যে যে মেয়েরা এগিয়ে যাচ্ছে, এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই। গুণমানের সাহিত্য, তেমনি প্রকাশনার সংখ্যাও এখানে বেড়েছে। ধন্যবাদ ম্যাডাম। আপনার তো গল্প উপন্যাসের পাশাপাশি, আপনি প্রবন্ধের পাশাপাশি কবিতা বা ছড়া লেখেন, একটু শুনতে চাই আমরা। কবিতা, ছড়া, যে কোনো। প্রথমে ছড়া বলি। হ্যাঁ, ঠিক আছে। দুইটা ছড়া বলি প্রথমে।
পজিটিভতার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমরা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরার একজন বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষিকা এবং সুবক্তা, আমাদের সাহিত্য জগতের একজন নক্ষত্র শ্রীমতী নিয়তি রায় বর্মন মহোদয়। একটা ছড়া পড়ছি, নাম রবি ঠাকুর। বিশ্বকবি রবি ঠাকুর লিখেন দুখান বই, গীতাঞ্জলি আর সং অফারিংস যেন দুটি সই। বাংলা ধন্য ভারত ধন্য পেয়ে মহাকবি, নোবেল বিজয় নানা খেতাবে বাংলাদেশের রবি। পুরা দেশে নোবেল চুর বাড়ে সঙ্গুপনে, সুযোগ বুঝে বিদ্যা খরচ করে সযতনে। লজ্জার মাথা খেয়ে বাঁচি নকল নোবেল নিয়ে, শান্তি ভবন রবীন্দ্র কানন বিশ্বভুবন নিয়ে। আচ্ছা, আরেকটা ছড়া পড়ছি, শহীদ ধনঞ্জয়। তার সম্পর্কে দু চার কথা বলবো। শহীদ ধনঞ্জয়, মায়ের ভাষা মাতৃভাষা, ভাষার জন্য শহীদ, নানান ভাষার নানান কথা, শহীদ হয় না খরিদ। ককবরকে ধনঞ্জয়, রাজধর্মের রুশে 3 মার্চের বীর। লোকসমাগম প্রতি বছর, জুলাই বাড়িতে ভিড়, ভাষা উদ্যান স্মৃতিফলক প্রিয় ধনঞ্জয়, বুকের মাঝে চির উজ্জ্বল হলে মৃত্যুঞ্জয়। আচ্ছা, ধনঞ্জয় ত্রিপুরা। ধনঞ্জয় ত্রিপুরা, এটা অবশ্য আরেকটা লাইন, যেমন ভাষার জন্য যে সংগ্রাম করা, এবং ভাষার জন্য, আচ্ছা ভাষা নিয়ে এখানে একটু কথা বলি, সময় আছে তো? আচ্ছা, একটু সময় আছে তো। এই ভাষার জন্য একটু বলছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে 18টি ভাষা আছে, উপভাষা আছে, বাংলা আছে। তো বাংলা ভাষা, বাঙালিরা বাংলা ভাষায় করছে। আর আগেই বলেছি যে রাজ আমলে রাজভাষা ছিল বাংলা, কাজে বাংলা ভাষাই আছে। কিন্তু এছাড়া যে উপজাতিরা রয়েছে, এত উপজাতিরা রয়েছে, তাদের ভাষা, তাদের নিজস্ব ভাষার প্রচলন হওয়ার জন্য এই আন্দোলন করতে গিয়ে শহীদ ধনঞ্জয় শহীদ হয়েছে। ধনঞ্জয় শহীদ হয়েছে, ধনঞ্জয় জনজাতি থেকে আন্দোলন উনি করেছেন। হ্যাঁ, শহীদ হয়েছে। আচ্ছা, কিন্তু তাকে কিন্তু এবং এই ককবরক ভাষাকে রাজ্য ভাষার, সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে 78-এ সম্ভবত বামফ্রন্ট সরকার এসে, 78 সম্ভবত এরকমই হবে সময়টা, তাকে মর্যাদা দেওয়া হয়েছে। এখন এবং সবখানে আমরা সরকারি জায়গায় কি দেখতে পাই যে বাংলায় লেখা থাকলে নিচে আবার ককবরকেও লেখা থাকে। হ্যাঁ, লেখা থাকে, অর্থাৎ এই ভাষাটার মর্যাদা পেয়েছে। এবং বাংলা ভাষারও কিন্তু সংকট রয়েছে এখানে, যেমন ককবরক ভাষার বা অন্যান্য যে উপজাতি ভাষাগুলি আছে আমাদের রাজ্যে বা অন্যান্য রাজ্যে, উপজাতি ভাষাগুলির কিন্তু সংকট রয়েছে। ভাষাগুলির অনেক ভাষার আছে যে নেই, বর্ণমালা নেই। বর্ণমালাটা কি হবে ঠিক করা হচ্ছে না, এটা তো একটা ব্যাপার আছে। আর এছাড়া যেমন তাদের ভাষা ঠিক মর্যাদা পায় না, বৃহত্তর ভাষাগুলি ক্ষুদ্রতর ভাষাগুলিকে করে ফেলছে, গ্রাস করে ফেলছে, এই ব্যাপারগুলি একটা আছে। তবে আমাদের রাজ্যে ককবরক ভাষায় কিন্তু প্রচুর লেখালেখি হয়েছে। ককবরক লেখক কিন্তু হ্যাঁ অনেক এগিয়ে গেছে এবং অনেক স্কুলে পড়ানো হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন ককবরক পড়ানো হয়। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনি কখন লেখালেখি শুরু করেছেন মনে আছে? 90-এর দশক থেকে। 90-এর দশক। প্রথম কি কবিতা না গল্প? এই ছড়া দিয়ে শুরু। বাহ, ছড়া দিয়ে শুরু এবং পাশাপাশি প্রবন্ধ, ছোট ছোট প্রবন্ধ লিখতাম। আপনি মহিলা কমিশনেও কাজ করেছিলেন এবং একজন শিক্ষিকা, এই দিন কিভাবে চালাতেন এগুলি পাশাপাশি লেখা? মহিলা কমিশনে তো অবসর গ্রহণের পরে অবসর গ্রহণ করি 2015 সালে। তারপরে মহিলা কমিশনে আসি। আর স্কুলে তো ছিলাম দীর্ঘদিন, 32 বছর স্কুলে কাজ করেছি। বিষয় শিক্ষিকা হিসাবে জয়েন করেছিলাম। পরে তাদেরকে বলা হতো পোস্ট গ্রাজুয়েট টিচার, পরে তাদেরকে বলা হতো আর কি। তো ওইখানে কাজ করেছি। ওইখানেও ছাত্রীদের সঙ্গে সময় কাটাতে আমার অত্যন্ত ভালো লাগতো এবং তাদের নিয়ে দেয়াল পত্রিকা প্রকাশ করা। এবং দেখতাম যে আমি কিন্তু সবসময় গ্রামে বা শহরতলিতে কাজ করেছি, শহরে কিন্তু আমি কখনোই আসিনি, আমাদের জন্য কোনো আক্ষেপও নেই। আমি শহরতলিতে যে কাজ করেছি সেখানে দেখেছি যে তাদের অর্থনৈতিক অবস্থাটা নড়বড়ে, স্টুডেন্টদের অর্থনৈতিক অবস্থাটা নড়বড়ে। বেশিরভাগ ছেলে মেয়েদের বাবা হয়তো দিনমজুরের কাজ করে, রিক্সা চালায় বা ছোট্ট দোকান আছে, ছোট্ট ব্যবসায়ী তরকারি বিক্রি করে, এরকম ছেলে মেয়েদের
দের মধ্যেও দেখা গেছে যে মেধাবী ছাত্রছাত্রী আছে, এবং তাদেরও কিন্তু তাদের ভিতরেও কিন্তু পটেনশিয়ালিটি আছে, তাদের ভেতরে যে গুণগুলি আছে সেগুলি বের করার, লেখালেখি করার, তারপরে ছবি আঁকার নেশা তাদের মধ্যে আছে, আমি টের পেয়েছি। তারপর অবসর গ্রহণের পরে মহিলা কমিশনে ছিলাম। মহিলা কমিশনের একটা মুখপত্র ছিল জাগো নারী, মহিলা কমিশনের একটা মুখপত্র ছিল জাগো নারী, সাহিত্য পত্রিকা বলতে এটা মহিলা কমিশনের কাজকর্মগুলি, পাশাপাশি সাহিত্য বিষয়েও শেষ দিকে একটু সংযোজন হয়েছিল। সাহিত্য বিষয়ে দুইটা লেখা থাকতো, সম্পাদকীয় থাকতো, আর মেনলি মহিলা বিষয়ে নানা ধরনের কথা। মহিলা কমিশন কি কাজ করে এক মাসে কি কাজ করলো, প্রতি মাসে ওটা বেরোতো, এবং ওটার দায়িত্বে আমি ছিলাম যতদিন আমি কাজ করেছি মহিলা কমিশনের থেকে। আপনার কোনো নারীদের অত্যাচারিত কোনো নারী বা কোনো নারীর যে বঞ্চনা, নিপীড়িত হয়েছে এরকম কোনো নারী? হ্যাঁ, এগুলি তো অগুন্তি, প্রতিদিনই আমরা এগুলি শুনতাম, জানতাম। কোথাও নারী নির্যাতন হয়েছে, বধূ হত্যা হয়েছে, রেপ হয়েছে কোনো মেয়ে, আমরা সেসব জায়গায় ছুটে যেতাম প্রায় প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও, সেই সাবরুম থেকে ধর্মনগর, কৈলাসহর, সর্বত্র আমরা গেছি, কমলপুর, খোয়াই, আমরা সর্বত্র আমাদের যাতায়াত ছিল। এবং আমরা তো মেম্বার তো কয়েকজন ছিলাম, আমরা যেতাম। এবং একটা ঘটনা তোমাকে আমি বলি, কৈলাসহরের একটা ঘটনা আমি বলি, যে ওখানে আমরা গেছিলাম, তো সরকার থেকে তখনই কিন্তু মহিলা থানা টানা এগুলির শুরু হয়েছে, কারণ সবাই পুরুষদের সামনে গিয়ে মেয়েদের কথা, মেয়েরা বলতে পারে না, পুরুষদের সামনে মহিলারা গিয়ে কথা বলতে পারে না, যার জন্য মহিলা থানায় গিয়ে মেয়ে পুলিশদের সামনে, নারী পুলিশদের সামনে তাদের মনের কথা বলবে, বা ওখানে তাদের এফআইআর এগুলি ওইখানে ছিলেন সেখানে প্রয়োজন হলে আমরা যেতাম, পুলিশ স্টেশনে আমরাও যেতাম। অর্থাৎ কোনো একটা কেস করার জন্য, তদন্ত করার জন্য যখন আমরা যেতাম, তখন কেস তদন্ত করতাম, পাশাপাশি ওইখানে যে পুলিশ স্টেশন থাকতো, নিকটবর্তী যে পুলিশ স্টেশন থাকতো, সেখানে আমরা যেতাম, গিয়ে খোঁজ খবর নিতাম যে পুলিশরা কতটুকু এগিয়েছে তদন্তটা, বা তারা যাকে অপরাধী বলে করা হয়েছে, মানে অপরাধী বিচার হলে পরে অপরাধী, বিচারে যদি দোষ পায়, যাকে অভিযুক্ত, প্রথমে তো অভিযোগ করা হয় যে অভিযুক্ত ব্যক্তি, তাকে ধরা হয়েছে কিনা, বা তারা কি করেছে, কতটুকু এগিয়েছে তদন্তের কাজ, এগুলি আমরা খোঁজখবর করতাম এবং তাদেরকে ইন্সপায়ার করতাম, এবং এগুলি রিপোর্ট পাঠানো হতো, আমাদের কমিশন থেকে রিপোর্ট সর্বত্র পাঠিয়ে দেওয়া হতো এগুলি নিয়ে। ধন্যবাদ ম্যাডাম। আপনি একজন শিক্ষিকা এবং অবসরের পর মহিলা কমিশনে কাজ করেছেন, এবং বর্তমানে আপনি ত্রিপুরা নয়, বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র আমরা জানি, এবং সুবক্তা আপনি। আপনার গ্রন্থ কতগুলি বেরিয়েছে, কাব্যগ্রন্থ বা গল্প সংকলন? গ্রন্থ তো বেরিয়েছে, ছড়ার বই দুটো বেরিয়েছে, কবিতার বই দুটো বেরিয়েছে, গল্পের বই 3টি বেরিয়েছে। তারপরে আমার বেশি কাজ হয়েছে জীবনী গ্রন্থ নিয়ে, জীবনী গ্রন্থ এবং প্রবন্ধ। কতক্ষণ হবে জীবনী গ্রন্থ? এগুলি অনেক বেরিয়েছে, মোট 25-26টা বই আমার সম্পাদনা করছেন। সপ্তপর্ণা? হ্যাঁ, সপ্তপর্ণা পত্রিকা, সপ্তপর্ণা প্রতি মাসে বেরোচ্ছে না? বৎসরে একবার। কারণ আমি যে বিশেষ সংখ্যা করি বলে আমার এটা একটু টাইম লাগে, কারণ লেখাটাকে জোগাড় করা, তারপর বের করি। ম্যাডাম, আপনার জীবনের স্মরণীয় ঘটনা, পুরস্কার পেয়েছেন এরকম ঘটনা, সরকার বা বেসরকারিভাবে? পুরস্কার যখন শিক্ষকতা করি, তখন তো স্কুলে আমি একদম শেষ দিকে গিয়ে আমি প্রমোশন পেয়েছিলাম, সহকারী প্রধান শিক্ষিকা, হায়ার সেকেন্ডারি স্কুলের। কিন্তু এর আগে আমি থেকেছি স্কুল ইনচার্জ। একজন পিজিটি টিচার দেখে সিনিয়র যিনি থাকেন তাকে করা হয়, আবার অনেকে থাকতেও চায় না। তো আমি তো অনেক দিন ছিলাম ডুকলি স্কুলে, মধ্যবন ডুকলি হায়ার সেকেন্ডারি স্কুলে আমি অনেক দিন ছিলাম, এবং সেখানে আমি ইনচার্জ হিসাবে কাজ চালিয়েছি, এবং সেখানে আমি যতটুকু পারি স্কুলের মঙ্গলের জন্য আমি কাজ করেছি। কারণ স্কুলে যদি একজন হেডমাস্টার না থাকলে স্কুলটা চালানো একটু কঠিন হয়ে যায়, কারণ শিক্ষকতার প্রতি বা নিজ কাজের প্রতি যে দায়বদ্ধতা,
এই জিনিসটা সবার তো সমান থাকে না। একদম। কাজে এগুলি নিয়ে একটু ঠিকঠাকভাবে করা, ক্লাসগুলি করানো, টিচার অ্যাবসেন্ট থাকে তাদের ক্লাসগুলি ফিল আপ করা, এগুলি করা, ছেলে মেয়েদের ডিসিপ্লিন, তারপরে মিড ডে মিলের ব্যাপার আছে, এগুলি দেখাশোনা করা, ঠিকভাবে স্কুলটা যাতে চলে, ডিসিপ্লিন, বাইরে থেকে যাতে কোনো কিছু কেউ। এর জন্য কি আপনাকে সরকার পুরস্কৃত করেছে? এই সমস্ত কারণেই নিশ্চয়ই, নয়তো আমাকে পুরস্কৃত কেন করলো? সরকারিভাবে? প্রথমে সরকারিভাবে বিশালগড় স্কুল ইন্সপেক্টরেট থেকে প্রথমে করলো, প্রথমে আমাকে শিক্ষক দিবসে পুরস্কৃত করলো, তারপরে রাজ্য শিক্ষা দপ্তর থেকে শিক্ষক দিবসে পুরস্কৃত করা হয়েছে। টাউন হলে আমাদের অনুষ্ঠানটা হতো আগে, এটা গেছি, খুব আনন্দ পেয়েছি এবং খুব মানে মর্যাদা দিয়ে আমাদের এই পুরস্কার আমাদের দেওয়া। তারপরে এডুকেশনাল ট্যুর হতো আমাদের, তখন অনেকের সাথে, অনেকগুলি মানুষের সাথে গেছি। তারপর রামকৃষ্ণ আশ্রমে, সেখানে তখন পূর্ণাত্মানন্দজি ছিলেন। পূর্ণাত্মানন্দজি আমাদের ত্রিপুরায় একজন বিশিষ্ট, মানে ওনাকে সবাই শ্রদ্ধা করতো এবং গভর্নমেন্টও ওনাকে যথেষ্ট গুরুত্ব দিতেন। এবং সেখানে আমাদের একদিন ডিনারের ব্যবস্থা ছিল, সেই বিবেকনগর। মানে এগুলি সত্যি এখনো মনে পড়ে যে এখনো স্মৃতির মণিকূটে রয়ে হ্যাঁ, গেছে। এই জিনিসগুলি খুব মনে আছে। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক কিছু জানতে পারলাম। আমরা প্রতিবাদের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি যারা অনুষ্ঠান আমাদের দেখছেন, আজকে যে পর্দায় চোখ রেখেছেন আমাদের পজিটিভ বার্তার। আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের তথা বাংলা সাহিত্যের একজন নক্ষত্র শ্রদ্ধেয় শ্রীমতী নিয়তি রায় বর্মন মহোদয়াকে। ম্যাম, আমরা জানতে চাইবো যে নতুন প্রজন্ম যারা লেখালেখি করছে বর্তমানে, যারা লেখালেখি করছে বা লিখতে আসবেন, তাদের প্রতি আপনি কি বার্তা দেবেন লেখালেখি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়াশোনা তো পড়াশোনা করবে এবং করছে যারা, তারাই লেখালেখি করে। যারা পড়াশোনা করছে তারাই লেখালেখি করে এবং পড়ে বা দেখে সমাজটা দেখে, সমাজের কোথায় অন্যায়টা আছে, কোথায় বঞ্চনাটা আছে, এগুলির দিকে চোখ ফেরানো। এখন তো প্রকৃতিকে নিয়ে আমরা কবিতা লিখি, তারপর গ্রামের জীবন শহরের জীবন আলাদা, বা আমরা দেখি, আমার বয়স এখন 70 চলছে, তো আমরা ছোটোবেলায় যা দেখেছি এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আর তো বলা হয় যে সাহিত্য সমাজের দর্পণ, এটা ঠিক, কারণ সমাজকে কেন্দ্র করেই সাহিত্য সৃষ্টি হয়। সমাজের যে সমস্ত সমস্যাগুলি আছে, সমস্যার মধ্যে দেখো যুদ্ধ বিগ্রহ, এটাও একটা বিরাট সমস্যা। এই যে নারী নির্যাতন, এগুলি বিরাট সমস্যা। এগুলি কিন্তু বড় বড় সাহিত্যিকদের লেখায় উঠে এসেছে, বা এখানে যারা সাহিত্য চর্চা করছে ত্রিপুরা কিন্তু একটা ছোট্ট জায়গা, কিন্তু ছোট্ট জায়গা হলেও এখানে কিন্তু খুব ভালো সাহিত্য চর্চা হয়, সাহিত্য এবং সংস্কৃতি চর্চা, এটা একদম গর্ব করে বলার মতো। এখানে এত সুন্দরভাবে এগুলি হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এখন যারা ছোটরা যারা আছে তাদেরকে লেখালেখিতে উৎসাহ দেওয়া, এবং আমি অন্তত এ ব্যাপারে তাদেরকে উৎসাহ দিই লেখালেখি করার জন্য। এবং এত যে লিটল ম্যাগাজিন বেরিয়েছে, এই লিটল ম্যাগাজিনগুলিতে তারা লেখা নেয় বিভিন্ন জনের কাছ থেকে, এই করে একটা উৎসাহ পায় যে লেখাটা খুব কম বয়সী একটা লেখা হয়তো একটা পত্রিকায় উঠলো, ছাপা হলো, এটা একটা বিরাট আনন্দের ব্যাপার। এইভাবে কিন্তু ছোটরা যারা আছে তাদেরকে ইন্সপায়ার করে, তাদেরকে প্রণোদনা দিয়ে তাদের কাছ থেকে লেখা বের করা, লেখায় আরও মনোযোগী হওয়া, বা যাদের লেখা ভালো তাদের প্রশংসা করা, তারপর বইগুলির করা, মানে সমালোচনা করা, বইগুলির রিভিউ করা, পত্রিকায় দেওয়া, এগুলোর ব্যাপার আছে। দোষ গুণ কিছু থাকলে এগুলির বিচার করা। যেমন বানান পদ্ধতি নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু বানান পদ্ধতি যেটাকে সরকার মান্যতা দিয়েছে, গভর্নমেন্ট যে বানান রীতিটাকে মান্যতা দিয়েছে, যেমন পবিত্র সরকারের যে বানান পদ্ধতিটা, পবিত্র সরকার তো একজন ভাষাবিদ, তিনি যে কত বড় ব্যক্তি এটা মানে আমরা ভাবতে পারি না। তিনি বহু বিদেশে তিনি অনেক পড়াশোনা করেছেন, বিদেশে তিনি থাকতে পারতেন, কিন্তু তিনি দেশে চলে এসেছেন কেন? দেশকে ভালোবেসে। শুধু যে এখানে ত্রিপুরায় তো তিনি অনেকবারই এসেছেন বা বিভিন্ন কাজও তিনি করেছেন। ত্রিপুরায়, পশ্চিমবাংলায় যে শুধু তা না, তিনি বাংলাদেশে ঢাকায়ও তিনি সমানভাবে সমাদৃত। সেখানে বানান পদ্ধতি নিয়ে সঠিক বানান পদ্ধতিটা কি হবে, ওনার ডিকশনারি আছে,
শুধু বানানোর উপর। এই ডিকশনারিটা আমার ঘরেও আছে, আমি অনবরত ওনার ডিকশনারিটা আমি দেখি, ফলো করি, এবং এই বানান নিয়েও আমি কথা বলি যে যারা আছে আগের পদ্ধতি না নতুন পদ্ধতি। যারা সাহিত্য লেখে অনেকেই দেখি ওই পদ্ধতিটা ফলো করে না, কিন্তু করা তো দরকার। বা পত্রিকাগুলি ফলো করলে, পত্রিকাগুলি কিন্তু এখন অনেক বানানোর ব্যাপারে সচেতন, পত্রিকাগুলি এখন সুন্দর, আগের মতো না। তো এই কাজে এই যুগের যারা সাহিত্যিক আছে এরা অনেকেই এগিয়ে আসছে, মেয়েরা অনেক এগিয়ে আসছে। শুধু সাহিত্য না, সঙ্গীত চর্চা, নাচ, তারপর আবৃত্তি, নাটক, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখি এই কম বয়সের এই প্রজন্মের ছেলে মেয়েরা এগিয়ে এসেছে, এরা করছে। তো খুব ভালো লাগছে, আর ওরা আরও এগিয়ে যাক। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, একটা কথা জানতে ইচ্ছা করছে আপনার কাছে। এই কিছুদিন আগে আমাদের যে বাংলা ভাষা, আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দিয়েছেন। আপনি একজন, আমরা সব মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। যার যার মাতৃভাষা সবার কাছে প্রিয়, মাতৃভাষার মধ্যে মধুরতম ভাষা কিছু নেই। আর আমরা বাঙালি, ম্যাডামও বাঙালি। ম্যাডামের কাছে জানতে চাইবো যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা মর্যাদা দেওয়ার জন্য আপনার অনুভূতিটা কীরকম? অত্যন্ত আনন্দের খবর, খুশির খবর এটা। এই মর্যাদাটা আরও আগেই পাওয়ার কথা ছিল, তবে উপযুক্ত। ওরা যা চায় যে যে একটা ভাষার অতীত সম্পর্কে যে তথ্যগুলি প্রয়োজন, এই তথ্যগুলি ঠিকভাবে যখন পেশ করা হলো ঠিক জায়গায়, কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে, তখন কিন্তু আর বেশি দেরি হয়নি। কারণ আমি খুব একটা আগে না, বছরখানেক আগে বোধহয় আমি দেখেছি যে পশ্চিমবাংলার যিনি উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি কাগজ পাঠিয়েছেন, এবং আমাদের ত্রিপুরা রাজ্যও কিন্তু এখানে হয়েছে, বাংলা একাডেমি হয়েছে, বাংলা একাডেমি হয়েছে। তো এখানে এগুলির সদস্য আমিও আছি, এবং এগুলি নিয়ে যা কাজ হয়েছে, নানা ধরনের আন্দোলন হয়েছে, এবং যত যাবতীয় তথ্য, কত পুরনো তথ্য, কত আগের এই সাহিত্য, বাংলা ভাষায় কবে থেকে বাংলা ভাষার চর্চা হচ্ছে, সেই তথ্যগুলি যথাযোগ্য মর্যাদায় মর্যাদা আছে, এবং সেই মর্যাদার সঙ্গেই কিন্তু বাংলা ভাষা এটা এখন ভাষার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের একটা মর্যাদা পেয়েছে। এটা অবশ্যই খুব ভালো লাগছে, এটা ভালো খবর। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে পজিটিভ বার্তার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সাহিত্য হচ্ছে আরও এগিয়ে যাক। আমরা চাই আপনি অনেক দীর্ঘজীবী হন এবং বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাবেন। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের অনুষ্ঠান দেখলেন এতক্ষণ ধরে, আপনাদের সবাইকে শুভকামনা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।